নেচার স্টাডি একটা বিশাল ব্যাপার। আরও একটু দূরে দূরে যেতে লাগলাম, পাড়ার গণ্ডি ছেড়ে। আরও বন্ধুবান্ধব তৈরি হলো, মানে এই ছবি আঁকার জগতে। রেসপেক্ট জানাচ্ছি। তুমি কেন ছোট করছো টেকনিশিয়ানকে? সমস্ত টেকনিশিয়ানের মিলিত প্রয়াসই একটা ছবি হয়। একদমই তাই। হ্যাঁ, তুমি সেটা তো করছো না। তুমি বলছো আর্ট ডিরেকশন ছাড়া ছবি হয়, তা করো। আমি যখন উপন্যাসটা পড়ি, পড়ে তারপর স্ক্রিপ্ট শুনি, কারণ শীর্ষেন্দু মুখার্জির গল্প নিয়ে যখন সিনেমা করছেন হরনাথবাবু, তখন আমাকে গল্পটা পড়তেই হবে, কারণ মাথা নিচু করে কাজ করছিলেন প্রকাশ কর্মকার। আমার কাছে তখন উনি একজন মানে মান্যবর। তা উনি কাজ করতে করতে আমাকে ওই যে ভদ্রলোক নিয়ে গেছে, বললো প্রকাশদা একজন শিল্পীকে নিয়ে এসে। স্যার, ভবিষ্যতে ছবি করার ইচ্ছা আছে? ইচ্ছা তো আমার যখন থেকে আমি ফুল ফর্মে কাজ করছি আর্ট ডিরেকশনের উপরে, তখন থেকে ইচ্ছে যেটা ছবি করবো। আচ্ছা, অনেক কিছু ভেবেছি গল্প নিয়ে। আপনি করেছেন, অথচ এত সুন্দর। আপনি কি আমার বই পড়েই জানলেন এটা? আমি আর কি করে জানবো? আপনার বই পড়ে আমার পাতাল হয়। আজও স্বপ্ন দেখি সবাই মিলে, গর্ব শান্তির ইমারত। সিনেমা না ছবি আঁকা, কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়? অবশ্যই ছবি আঁকার ক্ষেত্রে আমি স্বাচ্ছন্দ্য বোধ বেশি করি, কারণ এটাই আমার অরিজিন আমি মনে করি। কারণ ছবি আঁকতে আঁকতেই আমি যখন একটা জায়গায় পৌঁছই, তারপর আমি চলচ্চিত্রে পা রাখি আর কি, মানে সিনেমায় পা রাখি। আর সেই জন্যই ছবি আঁকার ক্ষেত্রে আমার স্বাচ্ছন্দ্য বোধ বা স্বাধীনতা যেটাকে বলে, সেটা বেশি পরিমাণে এখন উপভোগ করি। এবং যার জন্য বর্তমানে আমি এখন চলচ্চিত্রে কাজ খুবই কম করি, মানে খুবই কম, বেশি কাজ করি। মানে এখন ছবি আঁকাটাকে ছবি আঁকার দিকেই ধ্যান দিয়েছি, কারণ দেখলাম যে যখন বোধশক্তি হয়েছে আমার, সেই বোধশক্তি যখন শিল্পকে ভালোবাসতে শিখেছি, আকাশ বাতাস এগুলোকে ভীষণভাবে পছন্দ করতাম। আর এর মধ্যে যে ছবির বৈচিত্র্য লুকিয়ে আছে, ছবির প্রতি ভালোবাসা লুকিয়ে আছে, সেটা আমি প্রথমে বুঝতে পারিনি। তারপরে আস্তে আস্তে দেখলাম এদেরকে ভালোবেসে ফেললাম আর কি। আর ভালোবাসার ফলস্বরূপ তাদেরকে নিয়ে আঁকিবুকি শুরু করলাম। ফলস্বরূপ একটা ছবিতে দাঁড়াতে লাগলো। কখনো গাছ আঁকছি, কখনো নদী আঁকছি, কখনো জমি আঁকছি, কখনো বাড়ি ঘর আঁকছি। বড় হচ্ছি, জানতে পারছি যে এই নিয়ে পড়াশুনো করা যায়, ছবি আঁকা নিয়ে আরও পড়াশুনো করা যায় এবং অনেক উঁচুতে পৌঁছানো যায়। কিছু সিনিয়ররা আমাকে এরকম মতামত দিল, এর কলেজ আছে, জানিস তো এর কলেজ আছে, তুই কলেজে ভর্তি হ, তুই তো ভালোই কাজ করিস। তারা কি পাড়ার সিনিয়র? পাড়ার সিনিয়র, আচ্ছা, যারা একটু মানে এইসব জগতে মেলামেশা করে, মানে ছবি জগতে বা সাহিত্য নাটক কালচার জগতে মেলামেশা করে, তারা জানে। আমার তো খুবই নিম্ন মধ্যবিত্ত ঘরের পরিবারের ছেলে, আমাদের বেশি দূরে পৌঁছানো সম্ভব নয়, গণ্ডিবদ্ধ জীবন ছিল, পাড়ার মধ্যেই স্কুল ছিল, পাড়ার মধ্যেই বিচরণ ছিল। তারপরে তারা কেউ কেউ আমাকে নিয়ে তখন আর্ট কম্পিটিশন খুব কম হতো, সেই আর্ট কম্পিটিশনে নিয়ে যায়। আস্তে আস্তে বুঝতে পারি যে ছবি কী কী দিয়ে আঁকতে হয়, কীভাবে আঁকে, ছবি আঁকার মাস্টারমশাই আছে। জানতে পারার পরে আমি কখনো আঁকার স্কুলে আঁকা শিখিনি। এরপর আমি আস্তে 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 স্টেপ বাড়াতে থাকি বৃহত্তর জগতের দিকে। তারপরে পড়াশোনার প্রাথমিক পড়াশোনা একটা লাগে আর্ট কলেজে ভর্তি হতে গেলে। সেটা কি আর্ট কলেজে ভর্তি হওয়ার আগে লাগে? সেটা আমার মোটামুটি কমপ্লিট হয়। সেটা কি নিয়েছিল? সেটা এমনি সাধারণ পড়াশুনো। আচ্ছা, সাধারণ পড়াশুনো এইটুকু একটা করতেই হয়, মিনিমাম কোয়ালিফিকেশন। এটা না হলে আর্ট কলেজে বা অন্য কোনো কোয়ালিফিকেশন মানে করা যায় না। তা আমাকে যখন বললো যে তুই যে মাধ্যমিক পাস করে গেছিস, এবার আর্ট কলেজে ভর্তি হতে পারিস, ট্রাই কর। তারপরে ওই আর্ট কলেজে ভর্তি হওয়ার জন্য যা যা প্র্যাকটিস দরকার
এই মিউজিয়াম প্র্যাকটিস, স্টেশন প্র্যাকটিস, হুম হুম মানুষ মানে হিউম্যান ফিগার প্র্যাকটিস করার জন্য স্টেশন চত্বর, হুম আস্তাবল, মিউজিয়াম, নেচার স্টাডি একটা বিশাল ব্যাপার। আরও একটু দূরে দূরে যেতে লাগলাম পাড়ার গণ্ডি ছেড়ে। হুম আরও বন্ধুবান্ধব তৈরি হলো মানে এই ছবি আঁকার জগতে। তারাও এই শিল্পী হতে চায়। শিল্পী হতে চাইলে তো হওয়া যায় না, তার জন্য অনেক সাধনা করতে হয়। হুম। আমিও সেই সাধনার ব্রতী হলাম, পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছি। এই করতে করতে তারপরে আমি আর্ট কলেজের চান্স পেলাম। সুযোগ পাওয়ার পরে দেখলাম যে এটা যে কোনো পড়াশোনার চেয়ে কোনো অংশে কম নয়। এই অনেক কিছু জানার, অনেক কিছু চেনার, বহু শিল্পী সম্বন্ধে জানতে হয়, বহু রং সম্বন্ধে জানতে হয়, বহু ড্রয়িং সম্বন্ধে জানতে হয়। যে দেশ বিদেশ, আমাদের দেশীয় প্রচুর শিল্পী, বিদেশের প্রচুর শিল্পী, তারা কীভাবে ছবি এঁকেছে, কীভাবে ছবি আঁকা নিয়ে স্ট্রাগল করেছে, হ্যাঁ, তারা চর্চা করেছে। এইসব জানতে জানতে নিজেকে সমৃদ্ধ করছি। কেউ কেউ বলছে ছবি আঁকছিস, ওই ছেঁড়া পায়জামা পাঞ্জাবি পরে ভিক্ষা করতে হবে, কিচ্ছু মূল্য নেই এর। আবার কেউ কেউ বলছে ছবি আঁক, ছবি আঁক, ছবি আঁকলে 10 জনের একজন হতে পারবি, একটা না একটা দিন কিছু না কিছু একটা কি হবে। কার কথা শুনবো? তখন ভীষণই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি, মাঝে মধ্যে আবার ছবিও আঁকি। তারপরে অনেক সিনিয়র শিল্পীদের সাথে আলাপ হলো, হুম তারা অনেক সুবুদ্ধি দিল, আবার কেউ কেউ মিসগাইডও করলো। হুম কিন্তু আর্ট কলেজ পেরোলাম, হুম ভালো রেজাল্ট করেই বেরোলাম, তারপরে ছবি আঁকা শুরু করলাম। আচ্ছা এই প্রসঙ্গে আমি একজন শিল্পী সম্বন্ধে বলবো, হুম প্রকাশ কর্মকার। শিল্পীর নাম প্রকাশ কর্মকার। হুম তার বাড়িতে কোনো এক কারণে আমি গেছি, মানে আমরা একটা গ্রুপ প্রদর্শনী করব, হুম মানে দলীয় প্রদর্শনী, সম্মিলিত প্রদর্শনী। তো আমরা হুম। একজন সিনিয়র মানুষ, সে শিল্পী নয় কিন্তু শিল্পীদের খুব উৎসাহিত করে, শিল্পপ্রেমী, সে আমাকে নিয়ে যায় আচ্ছা নেমন্তন্ন করার জন্য, যে সে যদি আমাদের এক্সিবিশনটা ওপেন করে। হুম। মানে ওই এক্সিবিশন কি বন্ধুরা সবাই মিলে একটা ঠিক হ্যাঁ, করা হয়েছিল? ঠিক করা হয়েছে, কিন্তু আমি গেছি ওনার সাথে। আচ্ছা 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 আমি যাওয়ার পরে আমাকে সে সে মাথা নিচু করে কাজ করছিলেন, প্রকাশ কর্মকার। আমার কাছে তখন উনি একজন মানে মান্যবর। হুম হুম তা উনি কাজ করতে করতে আমাকে ওই যে ভদ্রলোক নিয়ে গেছে, সে বললো, হুম। প্রকাশদা একজন শিল্পীকে নিয়ে এসছি, একজন তরুণ শিল্পীকে নিয়ে এসছি। হুম তখন আমি তখন উনি মাথা উঁচু করেননি, মানে উনি কাজই করছিলেন। হুম কে তরুণ শিল্পী? করেই মাথাটা উঁচু করেই বললেন, তুমি কি নিয়মিত ছবি আঁকো? হুম এভাবে কথা বলতেন। নাকি আজকে প্রদর্শনী হবে বলে ছবি আঁকছো? আর্টস কলেজ থেকে পাশ করেছো কিনা আমি জানতে চাইনি। হুম তা আমার যে সঙ্গে যে ভদ্রলোক ছিলেন, তিনি বললেন, হ্যাঁ, ও আর্ট কলেজ থেকে পাশ করেছে। সেটা পরের কথা। তুমি কি নিয়মিত ছবি আঁকো? আমি বললাম, হ্যাঁ। তবে তোমাকে আমি শিল্পী বলবো, নাহলে বলবো না। যারা নিয়মিত ছবি আঁকে তারাই শিল্পী। হ্যাঁ, আর যারা শুধু প্রদর্শনীর জন্য একদিন প্রদর্শনী করে দু একটা ছবি আঁকলো, তারা শিল্পী নয়। সেই কথাটা আমার খুব মনে দাগ ফেলেছিল। আচ্ছা আমি তারপর থেকে এমন দিন যায়নি আমি কাগজ পেন্সিল বা রং তুলি নিয়ে বসিনি। হয়তো সেটা কিছু দাঁড়ায়নি, কিন্তু কাজ করে গেছি, চর্চা করে গেছি। আর আজকাল তো অনেক শিল্পী দেখছি হঠাৎ মনে করলো যে আমি শিল্পী হব। হুম হ্যাঁ, তার বয়স এখন 22-23 হয়ে গেছে, শিল্পী হবে বলছে। হুম আর্ট কলেজে ভর্তি হলো, কেউ ভর্তি হলো না, একে ধরে তাকে ধরে এক্সিবিশন করলো, হুম শিল্পী হয়ে গেল। খুব তাড়াতাড়ি শিল্পী হওয়া যায়, এই জায়গাটা খুব সস্তার জায়গা হয়ে গেছে। কিন্তু আমরা তা করিনি। আমরা মানে যখন এটা শিল্পবোধটা হয়, কিন্তু জন্মের পর থেকেই যদি তার মধ্যে শিল্পবোধ থাকে, হুম ঈশ্বর এটা আমার মনে হয় দিয়ে দেন সঙ্গে। সবাই শিল্পী হতে পারে না, ইচ্ছা করলে শিল্পী হওয়া যায় না। ঘষে মেজে একজন হতে পারে, কিন্তু একটা শিল্প সত্তা এবং বোধ নিয়েই মানুষ জন্মায়, যে শিল্পী হয়, প্রকৃত শিল্পী হয়। আমি সেটা কিনা আমি বলছি না, আমি এখনও নিয়মিত কাজ করি। আমার একটু চোখে প্রবলেম আছে এখন, তাও আমি কাজ করি। কাগজ কলম না থাকলে আমি খবরের কাগজে লাইন টানি, তাও আমি ছবি আঁকি। মানে নিয়মিত এই জিনিসটা আপনি বজায় রেখেছেন, ডেইলি প্র্যাকটিস, কিছু যেমন না একজন কিছু একটা প্র্যাকটিস করা। ফুটবল খেলোয়াড়কে যেমন মাঠে নেমে রেগুলার প্র্যাকটিস করতে হয়, তবে সে বড় ম্যাচ খেলতে পারে বা একজন বড় প্লেয়ার হয়। গানের যে গায়ক যে গান নিয়ে সাধনা করে, তাকেও প্রতিদিন রেয়াজ করতে হয়। তো একজন শিল্পী কেন রোজ ছবি আঁকবে না? সেই সেটাই তো। ছবি দিয়ে ছবির প্রদর্শনী
হবে কিনা, সে এক্সিবিশন করবে কিনা, লোকের ভালো লাগবে কিনা পরের কথা, হুম, কিন্তু চর্চাটা তো সে একদমই করবে। তাই। সেই জায়গাটা থেকেই আমি এখনো মনে করি যে ছবি আঁকার মধ্যে অনেক আনন্দ আছে, স্বাচ্ছন্দ্য বোধ আছে, এবং দু একদিন কাজ করতে না পারলে মনে খুব যন্ত্রণা হয়। হুম, হ্যাঁ, সেই জন্য আমি মাঝখানে চলচ্চিত্র জগতে একটা বৃহত্তর দায়িত্বেই ছিলাম। হুম, মানে চলচ্চিত্রের যে স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে, যে কটা স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে, হুম, একটা স্তম্ভ হচ্ছে শিল্প নির্দেশনা, হুম, যেটাকে আর্ট ডিরেকশন বলে। আমি সেরকম একটি দায়িত্বে প্রথম থেকেই, আমি কারোর সহযোগী ছিলাম না, প্রথম থেকেই আমি শিল্প নির্দেশক হিসেবে কাজ করি। গ্ল্যামার ওয়ার্ল্ড তো, হুম, 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 এখন ওইটা নিজেকে নাম দেখছি পর্দায় বড় বড় করে, হুম, হুম, টিভির বাক্সে নাম দেখছি, সেই জন্য সেই গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে বেরোতে পারিনি। কিন্তু যখনই দেখতাম বন্ধুরা ছবি আঁকছে, প্রদর্শনী করছে, যন্ত্রণায় বুক ফেটে যেত। তার মধ্যেই ওই প্রদর্শনী করা, এই চলচ্চিত্রে কাজ করার ফাঁকে ফাঁকে আমি প্রদর্শনী করেছি, তার মধ্যেও ছবি এঁকেছি, তো সেভাবে করা হয়নি। তখন কি কি প্রদর্শনী চলছিল আপনার? গ্রুপই বেশি বলতে? করেছি, আচ্ছা। মানে সোলো করতে পারিনি। তারপরে ছবি মানে এই চলচ্চিত্রে কাজ করার পর সঙ্গে সঙ্গে আমি দু তিনটে সোলো করে ফেলি। ওকে। তখন আমার বন্ধুরা, যারা আমার খুব হিতাকাঙ্ক্ষী বন্ধু, হুম, তা বলে, তুই কী করছিস, তোর তো ডিমোশন হয়েছে, হুম, তুই ছবি আঁকা ছেড়ে তুই এত ভালো কাজ করিস তুই। এর মধ্যে আমি একটা মানে সর্বভারতীয় পুরস্কার পেয়ে গেছি, আচ্ছা। ছবিটা তোমাদের দেখাবো। তখন বলছি, একটা সর্বভারতীয় পুরস্কার পেয়েছিস জাতীয় স্তরে, হুম, তুই ছবি আঁকা বন্ধ করে দিয়ে সিনেমায় কাজ করছিস? পেটেরও একটা ব্যাপার আছে, সেটাই। পেটের দায় আছে একটা মানুষের, সেই সব ভেবে ওইখানে কাজ সেই করি। সময় তো সিনেমা থেকে হুম। পয়সা রোজগার অনেকটাই কম ছিল আর কি সেখানেও, সেই হ্যাঁ, কালে। সেখানেও পয়সা কম ছিল, হুম, তবুও মানে শিল্পে কোনো পয়সা রোজগার ছিল না। হুম, তখন বাড়ির ছেলেমেয়েরা ছবি আঁকাও শিখতো না। হ্যাঁ, এবং কলকাতা কেন, ভারতবর্ষের বিভিন্ন শহরে প্রদর্শনী করেছি। হুম, কলকাতা, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, আহ, মধ্যপ্রদেশ, প্রচুর জায়গায় করেছি, এবং একক করেছি, গ্রুপ করেছি। এখন মোটামুটি একটা জায়গায় আমি নিজেকে বিচরণ করাচ্ছি এবং করছি, সেটা আমার একটা ভালো জায়গা তৈরি হয়েছে। হুম। এখন ফিল্মের কাজ খুব কম করি, ভালো কাজ হলে করি, নাহলে করি না। তো একসময় প্রচুর করেছি, 125টা ছবি আমি আর্ট ডিরেকশন করেছি, বাহ! এবং সবই, সব মিশিয়ে মানে হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্টারি না ফিল্ম, না না না, টেলিফিল্ম। একদম পূর্ণদৈর্ঘ্যের ছবিই করেছি আমি 125টা, আচ্ছা, এবং আচ্ছা, সেখানে হিন্দি ছবি আছে, তামিল ছবি আছে, এবং হলিউডের ছবি আছে একটা। আচ্ছা। টু দ্য সিটি বলে একটা হলিউডের ছবি ছিল, হুম, পিটার বুক্সটন ছিলেন হুম, ডিরেক্টর। হুম, হুম, কলকাতায় ছবি শুটিং হয়েছিল, হুম। ওরা আমাকে নির্বাচিত করে আর্ট ডিরেক্টর হিসাবে, আচ্ছা। করি। এবং তামিল ছবি করেছি, হিন্দি ছবি করেছি, চাকমাদের ওপরে ছবি করেছি। তারপরে তো অসংখ্য টেলিফিল্ম, হুম, মেগা সিরিয়াল সবে আমি যখন মধ্য গগনে চলচ্চিত্রে, তখন মেগা সিরিয়াল মানে শুরু হয়। হুম, জননী, হুম, জননী আমি করিনি, জননীর পরেই যে হিট মেগা সিরিয়াল জন্মভূমি, হুম। অনেকেই জানে, সেই জন্মভূমির আর্ট ডিরেক্টর আমি ছিলাম। আচ্ছা। নখানা ঘরকে 250 ঘর, আমাদের 250 এখনো মনে আছে আমরা সেই জন্মভূমি ছোটবেলায় সেই দাদুর ঘর বাড়িতে গিয়ে সবাই মিলে বসে দেখতে বসতাম। সেই জন্মভূমি আমার আমার সেট ছিল, আমার মানে শিল্প নির্দেশনা ছিল। কারণ তারপরে দেখলাম যে মেগা সিরিয়াল করে খুব আনন্দ পাচ্ছি না, হুম। কারণ নখানা ঘরকে তোমার 250 ঘর করতে হয়েছে, ফার্নিচার, খুবই আর এবং কম হ্যাঁ সময়েও হ্যাঁ থাকতো তো বোধহয়। হ্যাঁ, না ও জায়গাও তো নেই, হুম। ফার্নিচার, ফার্নিশিং গুডস, প্রপস চেঞ্জ করে ঘর চেঞ্জ হতো। হুম। তার মধ্যেও ক্রিয়েশন রাখতে হতো। দেখিয়েছি। আমাকে একদিন ইন্দর সেন ডিরেক্টর, ওটা ডিরেক্টর ছিল ইন্দর সেন, হুম। বললো, আমি তো বাইরে যাব না সমীর, আমাকে একটু নদীর পার করে দিতে হবে আচ্ছা। স্টুডিওর মধ্যে। এই গল্পটা বলুন একটু মানে হ্যাঁ, ভালো। নদীর পার করতে হবে আমাকে, এই স্টুডিওর মধ্যেই করে দিতে হবে। টেকনিশিয়ান 2, মানে যেটা আনোয়ার শাহ রোডে, হুম, 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 টেকনিশিয়ান 2-তে জন্মভূমি একটা ফ্লোরে তৈরি হতো। হুম। আমি আমাকে বললো, আমার একটা মাঝি নদী থেকে উঠে আসছে, এরকম একটা দৃশ্য আছে, আচ্ছা। তা আমি এখন এটুকুর জন্য বাইরে যাব না, তোমাকে নদীর দৃশ্য করে দিতে হবে, এটা সেট করে দিতে হবে। আমি ঠিক আছে।
হয়ে যাবে, একটু ভাবলাম, ভেবে আমার লোকজনদের সাথে কথা বললাম। পিছনে স্টুডিওর পিছনে ঋতুপর্ণ ঘোষের বাড়ি। আচ্ছা, ওই ইন্দিরা ময়দান নাকি? হ্যাঁ, ইন্দিরা ইন্দিরা ভব- ভবন না, ইন্দিরা ময়দান, ঠিক ময়দানই ইন্দিরা আর কি। ইন্দ্রাণী পার্ক। ইন্দ্রাণী পার্কের পাশে, হ্যাঁ বুঝতে পেরেছি। তার আগেই তো আমাদের স্টুডিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একটা পুকুর ছিল, তা পুকুরটা আমাদের স্টুডিওর মধ্যে পড়েনি, তার কাটার বেড়া ছিল, কিন্তু এবার ঢাল ছিল। তা আমি ওখানে গিয়ে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে আমি কি করলাম, আর আমি বললাম, জিজ্ঞাসা করলাম ডিরেক্টরকে যে রাতের শুটিং না দিনের? বলে না রাতের। আমি বাঁচিয়েছি, দিন হলে পারবো না, কারণ সব পরিষ্কার করে নেওয়া ভালো। বলে না রাতে। আমি কি করলাম, ওই যে যেখানে তার কাটা দেওয়া ছিল সেখানে ব্ল্যাক কার্টন লাগিয়ে দিলাম রাত্রিবেলা। অনেকটা বড় বড় ব্ল্যাক কার্টন লাগিয়ে দিলাম। আর ওই নদীর উপর থেকে নিচ থেকে যখন উপরে পাড়ে উঠে আসে সেই জায়গাটাকে রেখেছি যেন ক্যামেরায় ধরতে পারে। আর ঠিক পাড়ের মাথায় একটা মাঝিদের রেস্ট রুম করেছি। আচ্ছা, মাচা করে রেস্ট রুম করেছি। মাছের ওখানে কিছু বৈঠা রয়েছে, কিছু হুকো রয়েছে, মানে ওখানে ওরা বসে সময় রেস্ট নেয়। আবার কোনো ভ্রমণচারী আসলে তাকে নিয়ে আবার বেরিয়ে যায়। আর মিউজিক তো হেল্প করেছে, লাইটও হেল্প করেছে। তা ওই একজন শক্তি বলে একজন অভিনেতা ছিল, সে মাঝির পাঠ করেছে। সে উঠে আসছে ওখান থেকে, উঠে সে আমার সঙ্গে দেখা হলে সেও বলে, তুমি কি নদীর পার করেছিলে ভাই? উঠে উঠে আসছে, ওই মাঝির ঘরটা দেখা যাচ্ছে, পিছনে নদীর জলের শব্দ হচ্ছে, এটা মিউজিক করেছে। কেউ ধরতে পারেনি যে ওটা নদীর পার নয়। হ্যাঁ, তখন ইন্দ্রসেন আমাকে সাধুবাদ জানিয়েছিল যে না সত্যি আমি মানে এটা যে এইভাবে হবে আমি বুঝতে পারিনি। এইরকম অসাধ্য সাধন ফিল্মে করতে হয়, ফিল্মে না বলা যায় না। তারপরে তো অনেক বড় বড় সেট, বড় বড় ডিরেক্টর, টলিউডের এমন কোনো বড় ডিরেক্টর নিয়ে আমি কাজ করিনি। অপনা সেন থেকে আরম্ভ করে রাজা মিত্র, রাজা সেন, শতরূপা সান্যাল, কৌশিক বাবুর সাথেও তো কাজ। কৌশিক গাঙ্গুলির প্রথম দুটো ছবি আমার করা। কৌশিক গাঙ্গুলি ওআরএস আর বোধহয় শূন্যের বুকে, এবং কৌশিক গাঙ্গুলি যে কৌশিক গাঙ্গুলি হয়েছে তার যে উত্থানটা আমরা চোখের সামনে দেখেছি। উনি আগে টেলিফিল্ম করতেন, সেই টেলিফিল্মে প্রচুর টেলিফিল্মে আমি ডিরেকশন করেছি। আচ্ছা, হিট, উনি টেলিফিল্মের জন্য হিট ছিলেন একদম। হ্যাঁ, সেই হিট টেলিফিল্মগুলো আমারই ডিরেকশন করা। তারপরে উনি বললেন আমি চলচ্চিত্রে নামবো। ওয়ারিশ দিয়ে শুরু হলো, ওয়ারিশ আমি করলাম, শূন্যের বুকে আমি করলাম। আচ্ছা, তারপর আর করিনি। কিন্তু এরকম সুজিত গুহ, ভবনাথ চক্রবর্তী, যত কমার্শিয়াল, এবং ওইদিকে ওই শেখর দাস যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, রাজা মিত্র, রাজা সেন, কেউ বাদ ছিল না। খুব বড় বড় ডিরেক্টরের কাজ করেছি। কিন্তু এখন একটু আমার একটা ছবি, অনেকগুলো ছবি এখনও মুক্তি প্রতীক্ষায় আছে। আচ্ছা, টেকনিক্যাল কারণে, ফাইন্যান্সিয়াল কারণে সেগুলো মুক্তি পাবে কিনা আমি জানি না। তো একটা ছবি মুক্তি পাবে, সেটা ওই ধরনের প্রবলেম নেই। ছবিটা তৈরি হয়েছে, মানে অর্থভাবে সেটা সময় লেগেছে, খুব ভালো ছবি হবে। আমি আগেই ছবিটার প্রচার করছি। ছবিটার নাম অনৈতিক। আচ্ছা, 12 বছর ধরে শুটিংটা হয়েছে। আচ্ছা, ছবিটা কমপ্লিট। আমি ডিরেক্টরকে ফোন করেছিলাম, সেই ডিরেক্টর বললো আর মাস 2 লাগবে। আমার ওই এডিটিং হয়ে গেছে, ডাবিং হয়ে গেছে, হ্যাঁ ওই সব টুকটাক যে মিক্সিং ফিক্সিং আছে হয়ে যাবে। তারপরে ছবিটা মুক্তির জন্য রেডি হবে। খুব অন্য ধরনের ছবি, একদম অন্য ধরনের ছবি। ওখানে সেট নিয়ে বলার মতন, মানে একজন মাল্টি মিলিয়ন সে অভিনয় করেছিলেন আমাদের শ্রদ্ধেয় ভিক্টর ব্যানার্জি। আচ্ছা, ওনার সেট, উনি একজন মাল্টি মিলিয়ন, তার হলেও উনি খুব শিক্ষিত এবং কালচারাল মানুষ গল্পে আর কি। সেইখানে ওনার সাধন কক্ষ এবং ধ্যান কক্ষ, মানে সাধন কক্ষ এবং জ্ঞান কক্ষ, দুটো কক্ষ তৈরি হয়েছে। এইসব বিশাল ব্যাপার, সেটা আমরা সেটে তৈরি করেছি। আচ্ছা, হ্যাঁ, মানে সেই সেট, সেটা কোথায় মানে শ্যুটটা হয়েছিল? জামালপুর। আচ্ছা, জামালপুরে হয়েছে, স্টুডিওতেও হয়েছে, এবং সেটগুলো একদম অন্য ধরনের সেট। হ্যাঁ, একটা গানের সেট, একদম অন্য ধরনের সেট, মানে একদম চিন্তা ভাবনা করে। ডিরেক্টরও খুব শিক্ষিত ডিরেক্টর। এটা নিয়ে এখনও আমি আশাবাদী। ছবিটা আশা করি এই সেট এবং ক্যামেরা খুব ভালো কাজ হয়েছে। এখন পর্যন্ত যারা মানে টেকনিশিয়ানরা কাজকর্ম করেছে তারা বলেছে সেট আর ক্যামেরা অসাধারণ।
জানি না এখন পাবলিক কি বলবে। এই ছবিটা মুক্তির প্রতীক্ষায় রয়েছে, এটা রিলিজ হবে। আচ্ছা। আর বাদ বাকিগুলো রিলিজ হবে কিনা আমি জানি না। এখন চলচ্চিত্র নিয়ে কথা বলতে গেলে প্রচুর কথা আছে, প্রচুর কথা যে শেষ হবে না। আধ ঘন্টা 1 ঘন্টার ইন্টারভিউতে বলা সম্ভব নয়। সেটা তুমি ভালো করেই জানো। একদম। হ্যাঁ, আমার শূন্যই বুকে নিয়ে আপনার কাছে একটু প্রশ্ন আছে। হ্যাঁ, শূন্যই বুকে যখন হয়েছিল, মানে শূন্যই বুকের তো অনেকটাই কৌশিক সেনের ওই মানে কালচারাল দিকের একজন মানুষ, সেইটা দেখানো হয়েছিল। তো আপনার ইনভলভমেন্ট ওইখানে কিরকম ছিল? কারণ ওখানে একটা ছোট চরিত্র আপনাকে দেখাও হয়েছিল আর কি। হ্যাঁ, ঠিক ঠিক। শূন্যের বুকে ছবিটাতে আমার 4 জায়গায় নাম গেছে। আচ্ছা এরকম আমাকে বললো সমিতদা, কৌশিক, আমি কৌশিকদা বলতাম, উনি আমাকে সমিতদা বলতেন। আচ্ছা। এই শূন্যের বুকে কিন্তু তোমার ছবি, এটা তোমারই খাটতে হবে। হ্যাঁ। কারণ একজন পেইন্টার, একজন স্কাল্পটর, দুজন আছে হিরো। দুটোই আপনারই ডিপার্টমেন্ট। আমাকে স্কাল্পচারও বানাতে হয়েছে, আমাকে পেন্টিংও ছবিও আঁকতে হয়েছে। এবং ওখানে একজন হিরো ছিল টোটা রায় চৌধুরী, একজন ছিল কৌশিক সেন। এই দুজনেরই কাজ আমার করে দিতে হয়েছে। এবং একটা জায়গায় আমি কৌশিক সেনের মাস্টারমশাই পাঠ করেছিলাম। আমার একটা ছবি বাইরে আছে নিচে, দ্রৌপদীর বর্ষণ বলে, নিচে ওঠার সময় তুমি দেখতে পাবে। ওই ছবিটা আনন্দবাজারে খুব মানে কলকাতা বেশি বড় করে বেরিয়েছিল। কারণ ওই ছবিটা ওখানে দেহতত্ত্ব বলে ছবিটা কাজে লাগিয়েছিল। আচ্ছা। তা আমি কিভাবে তুলি ধরতে হয় পেন্টিং করতে গেলে থেকে আরম্ভ করে কৌশিক সেনকে ও শিল্পী সব আমার বলে দেওয়া, এবং আমার ছবি ওখানে সব আমার স্কাল্পচার ব্যবহার, মানে যা আমরা দেখেছি সব আপনার। অভিনেতা হিসেবে নাম গেছে, এবং পেইন্টার হিসেবে নাম গেছে, স্কাল্পচার হিসেবে নাম গেছে, এবং শিল্প নির্দেশক হিসেবে নাম গেছে। তা শূন্যের বুকে গল্প কিন্তু ছোট্ট গল্প, আনন্দবাজারে বেরিয়েছিল আবক্ষ বলে। তারপর সেটা মূল ছবির ওই কৌশিকদা ভালো স্ক্রিপ্ট করেন, খুব গুণী মানুষ, বড় ডিরেক্টর। তখনই আমরা বলতাম যে উনি একদিন ওনার ভারত জোড়া নাম হবে, বিশ্বজোড়া নাম হবে। তাই হয়েছে এখন। ভালো কাজ করেন উনি, ওনার বোধশক্তি এত ভালো। আর সবই উনি মৌলিক নিজের গল্প নিয়েই বেশি কাজ করেন। এখানেও খাজুরাতে শুটিং হয়েছিল। ক্যামেরাম্যান ছিল একজন খুব নাম করা ক্যামেরাম্যান। সেই ক্যামেরাম্যান মানে ক্যামেরার এই আমার খুব স্নেহের ক্যামেরাম্যান বা স্নেহের ছেলে জয়দীপ, তুমি চেনো জয়দীপকে, জয়দীপ মুখার্জি, ও জানে ওর সম্বন্ধে, আদিনাথ দাস, অসাধারণ ক্যামেরাম্যান। উনি ছিলেন ক্যামেরাম্যান, ওয়ারিশেও ছিলেন, শূন্যের বুকেও ছিলেন। যে নাকি ক্যামেরা যে কোনো ক্যামেরা যে কোনো সময় খুলে আবার সেট করে দিতে পারেন, এত জানেন উনি, পুনের ছেলে। তো আমার সঙ্গে এখনো দেখা হয়, আমরা সঙ্গে কাজ করেছিলাম। যাই হোক, মানে এইভাবে চলচ্চিত্রতে জড়িয়ে গেছিলাম। কিন্তু পেইন্টিং বা এই শিল্প জগৎ, চিত্রশিল্প জগৎ আমি ভুলতে পারিনি। সেই জন্য আমি আবার ফিরে এসেছি মানে তখনও ফিরেই এসেছিলাম, কাজ করতাম, আবার ছবি আঁকতাম। এখন ফুল টাইম ছবি আঁকি, যে জন্য আমার ঘরে এখনো 400 থেকে 500 পেইন্টিং। এইগুলো কি নতুন এক্সিবিশনের জন্য তৈরি? না, এগুলো সব এক্সিবিশন করেছি, 10টা 16 করেছি। আচ্ছা। তার কিছু রয়ে গেছে, কিছু কি এখন ছবি তো বিক্রি বাটে আমাদের কলকাতা শহরে নেই। সে বিক্রির ছবি আলাদা, আমি সেই ছবিতে করি না। আমি আমার সৃষ্টির জন্য আমি ছবি আঁকি, আমার বিক্রির জন্য আমি ছবি আঁকি না। লোকে ভাববে বড় কথা বলছে, আমি এখনো বলছি, জোর গলায় বলছি, আমার সৃষ্টির জন্য ছবি আঁকি। কিনলে কেলো, না কিনলে না কেলো, হ্যাঁ, আমার চলে যাবে, আমার ডাল ভাত জুটে যাবে। তা আমি যে জন্য ছবি আমার বিক্রি খুব কম হয়, ছবি জমে গেছে প্রচুর। আর এমনি যে ছবি এঁকে সেগুলো প্রদর্শনী হয়নি। আমি রিসেন্ট এবছরই 24 মে মাসে বম্বে থেকে ফিরলাম মহাভারত নিয়ে। তখন বলেও ছিলেন মহাভারত নিয়ে আমি সোলো করেছি এখানে কলকাতায়। আচ্ছা। আবার একটা করার ইচ্ছা আছে। আমি বম্বেতেও মহাভারত নিয়েই কাজ করেছি। সেই ছবিগুলো ওখানে সামান্য বিক্রি হয়েছে, ছবিগুলো সব ঘরে পড়ে আছে। মহাভারত আবার অন্য স্টাইলে করেছি, এবং আরও করার ইচ্ছা আছে, এবং ভবিষ্যতে হয়তো যদি গ্যালারি পাই এখানে করব, ইচ্ছা আছে। তবে সম্মান বেশি পেয়েছি চিত্রশিল্প জগতে, সম্মান চলচ্চিত্রে পাইনি কথা ভুল বলবো, কিন্তু সম্মান বেশি ছিল আমার। এই কারণ কি, আমি তো বলি যে আমার জগতে আমিই রাজা, আমিই শেষ কথা। আমার
যে আমি ছবি ঠিক আঁকছি কি ভুল আঁকছি, সে সমালোচকরা বলবে, তাদের মত নিয়ে তারা বলবে, সেটাই সেও যে ঠিক বলছে আমি বলবো না। কিন্তু চলচ্চিত্র জগতে আমার উপরে অনেক মাতব্বর থাকবেন, ডিরেক্টর থাকবেন, প্রডিউসার থাকে কখনো কখনো, যেহেতু সে টাকা দেয়, স্ক্রিপ্ট রাইটার থাকে, ক্যামেরাম্যানও থাকে, অনেক ব্যাপারেই কালারের সঙ্গে কনফিউশন হয়, সব কিছু হয়। সেখানে আমি একাই সব কথা বলতে পারি না। আচ্ছা স্যার, ছায়াময় ছবিটার যে পাতাল ঘরের দৃশ্য, মানে সেটা তো বহু চর্চিত। হ্যাঁ, সেটার যদি গল্প মানে ওটা তো শীর্ষেন্দু মুখার্জির গল্প, সেই গল্পটাকে আমরা সিনেমায় গল্প বলেছি। ব্যাপারটা হচ্ছে ওখানে একটা ফ্যান্টাসি ব্যাপার আছে, পুরো বাস্তব তো বলা যাবে না, কারণ ভূত আছে, অবাস্তব কিছু ঘটনা আছে। তা এইসব পাতাল, আমি যখন উপন্যাসটা পড়ি, পড়ে তারপর স্ক্রিপ্ট শুনি, কারণ শীর্ষেন্দু মুখার্জির গল্প নিয়ে যখন সিনেমা করছেন হরনাথ বাবু, তখন আমাকে গল্পটা পড়তেই হবে, কারণ তো মামুলি গল্প নয়, একজন বড় সাহিত্যিকের গল্প। আমি ভালো করে পড়তে গিয়ে দেখলাম পাতাল ঘর রয়েছে, সেই পাতাল ঘরের সঙ্গে গুপ্তধনের একটা সম্পর্ক আছে, সেই গুপ্তধনটার নিয়েই গল্প। আচ্ছা, ছায়ামার গল্পটা হচ্ছে গুপ্তধন নিয়ে। তা এখন মানে সেই মানে কি বলে ওটাকে, আমাদের কয়েনগুলোকে কি বলতো আগে, ওই মোহর, সেই মোহর নিয়ে গল্প। আচ্ছা, সেই মোহরটা পাতাল ঘরে রয়েছে, ঠিক আছে, সেটা অনুমান করা গেছে। এটা নিয়েই গল্প, অ্যাডভেঞ্চার গল্প। তা এখন পাতাল ঘর বলছে, এক জায়গায় বলছে একদম এক রাজা, এক অত্যাচারী রাজা, সে তার প্রজাদের থেকে মোহর, সোনা দানা অত্যাচার করে নিয়ে সে পাতাল ঘরে রেখে দিত। তা আমাকে একদম সেই পাতাল ঘর দেখাতে হবে, একদম নতুন, যেখানে রাজা বিচরণ করছে, রাজার সময়কালের সেই মানে পাতাল ঘর। তো আমি পাতাল ঘর মানে অনেকটাই নিচে, ফ্লোরের মধ্যে আমি বানালাম, ড্রয়িং করে বানালাম একদম সুন্দর করে। সেই লোহার খিলান দিয়ে যে পাতাল ঘর থাকে, সেইভাবে বানালাম, একদম ওইভাবে পাতাল ঘরকে এখন বলতে কেউ বানায়নি ইন্ডাস্ট্রিতে। আমার মডেলাররা আমাকে খুব সাহায্য করেছিল, এবং আমি যেভাবে বলেছি সেভাবেই তারা ডাইস তুলে সেই জিনিসটা করে দিয়েছে। প্রথমেই তো আমাকে নতুন করে করতে হয়েছে। তখন আমাদের যে স্বনামধন্য সাহিত্যিক শীর্ষেন্দু মুখার্জি সেদিন উপস্থিত ছিলেন। তা উনি এসে দেখলেন, দেখার পরে শট হলো, হওয়ার পরে উনি বলছেন যে আর্ট ডিরেক্টরকে খোঁজ করছেন এসে। তা আমাকে ডাকা হলো, আমি গেলাম ওনার কাছে, গিয়ে উনি বলছে আপনি করেছেন প্রথমে, আপনি তখন ভয় করছিল না? হ্যাঁ, মনে আমার খুব ভয় করছে, মানে আমি ভাবছি এই রে, উনি বোধহয় আমার ভুল ধরছেন। তা বললে যে আপনি করেছেন, আমি হ্যাঁ। আপনি করেছেন, অথচ এত সুন্দর, আপনি কি আমার বই পড়েই জানলেন এটা? হ্যাঁ, আমি আর কি করে জানবো, আপনার বই পড়ে আমার পাতাল ঘর, আমার মনে হয়েছে পাতাল ঘর এরম হওয়া উচিত, রাজার পাতাল ঘর, এরম চওড়া সিঁড়ি, দিয়ে নামছে, সব দেখাচ্ছি, শর্টে দেখাচ্ছি ওরা। তখন বলে একদম আমি যেটা গল্পে ভেবেছিলাম তার চেয়ে সুন্দর হয়েছে। আমি খুব মানে আনন্দ পেলাম এবং প্রাণে জল আসলো যে উনি বলছেন। তারপরে আমি বললো যে এরপরে তো 300 বছর পরে পাতাল ঘর, এটা মানে ডেস্ট্রয়েড হয়ে গেছে এমন অবস্থায় দেখাতে হবে। হ্যাঁ, আমি করবো সেটা। তখন হরনাথবাবুকে বললো যে আমি কিন্তু সেদিন আসবো দেখতে। হ্যাঁ, তখন সেটা আমি করলাম। সেটা আরও ভয়াবহ। সে মাকড়সার জাল থেকে আরম্ভ করে গাছে শিকড় ঢুকে গেছে, সাপ কোপ জন্মে গেছে। হ্যাঁ, সেগুলো ওইখানেই গল্পে আবিষ্কার হচ্ছে যে পাতালে মোহর আছে। আচ্ছা, মোহরের কলসি রয়েছে ভিতরে, সেইগুলো রেখে সেই ভেঙে চুরে সুরকি জমা হয়ে গেছে, তার মধ্যে ওই মোহরের শিলগুলো রয়েছে, এবং যে মানুষগুলোকে বন্দি করে আটকে দেওয়া হয়েছিল তাদের কঙ্কালগুলো পর্যন্ত কিছু কিছু রয়েছে। হ্যাঁ, সেই সব দৃশ্য ওখানে করানো হয়েছে। প্রত্যেকটারই তো ধরে ধরে বোধহয় ওয়েদারিং করতে হয়েছে বা এরকম। এবং কঙ্কাল আমরা ওই ইমিটেশন যে কঙ্কাল পাওয়া যায়, আচ্ছা, ফাইবারের, সেগুলো অনেকগুলো কিনে আনা হয়েছিল, ভেঙে চুরে ওগুলোকে ডিসপ্লে করা হয়েছিল। তা সেইটা দিয়ে করার পরে তুমি দেখে বললো একদম
একদম ঠিক আছে। এবং ওই সিনেমা দেখার পরে যেদিন ইসে হলো, স্ক্রিনিং হলো ফার্স্ট স্ক্রিনিং হলো, সেদিন অনেক ডিরেক্টররা ছিলেন যাদের সঙ্গে আমি কাজ করিনি কখনো। তারা আমাকে, যেমন আমাদের সুভাষ সেন ছিলেন, অনেকে ছিলেন, এসে আমাকে বললো, সমীর এটা কি আপনার করা? আমি হ্যাঁ। আমি নাম দেখলাম, কিন্তু এত সুন্দর কাজ, নাম হয়তো অন্য সেটের জন্য থাকতে পারে, এটা কি এখানে করা? আমি হ্যাঁ, কলকাতার টেকনিশিয়ানের মেইন টেকনিশিয়ান যেটা, টেকনিশিয়ান 1 যেটা, সেখানে করা। তারপরে বলে অসাধারণ, মানে অনেক প্রশংসা পেয়েছিলাম ওটা। ছবিটা এখনো দেখলে, আমি যখন ক্লাস নিই রূপকলা কেন্দ্রে বা অন্যত্র যখন আর্ট ডিরেকশনের উপরে ক্লাস নিই, তখন আমি সেটটা দেখাই, এবারও দেখিয়েছি। তারপরে সায়মাঝে মাটির বাড়ি ছিল, সেই বীরভূম অঞ্চলের বাড়ি, সেই বাড়িগুলোকে সেটে তৈরি করা হয়েছে। ঘরগুলো ইচ্ছা করে বড় করা হয়েছিল, কারণ ওর মধ্যে অনেক ফ্যান্টাসি কাজকর্ম ছিল। বুঝতে পেরেছি। মুন্ডু নেই, ঘুরে বেড়াচ্ছে, মানে বডি ঘুরে বেড়াচ্ছে, ভূত জানলা দিয়ে ঢুকছে, হ্যাঁ, এসব কাণ্ড কারখানা ছিল, যার জন্য সেট খুব বড় বড় করে সেট করা হয়েছিল। সেই সঙ্গে তো পাতাল তো রয়েছে, এই আর কি, এই ছায়াময় গল্প। স্যার পড়ানো কোথায় কোথায়, মানে সিনেমার জন্য, মানে শিল্প নির্দেশনার পড়ানো কোন কোন? এখন ব্যাপারটা হচ্ছে, আমাদের এখানে তো এসআইপি আছে, এসআইপিতে ওদের নির্দিষ্ট টিচার রয়েছে, বেতনভোগী টিচার রয়েছে, আর আর্ট ডিরেকশনের উপরে। আর আমাদের তাও ফিনান্স ডিরেক্টর অনেক সময়, আর্ট ডিরেক্টর অনেক সময় ডাকা হয়। আমিও আগে ক্লাস নিয়েছি, তো এখন আমি নিয়মিত ক্লাস নিই যবে থেকে তৈরি হয়েছে এই রূপকলা কেন্দ্র সল্টলেকে। আচ্ছা, রূপকলা কেন্দ্র, সেখানেও ফিল্ম নেই, শেখানো হয়, সেটাও গভর্নমেন্টেরই, ইটালি এবং বেঙ্গল গভর্নমেন্টের যৌথ প্রয়াসে ওইটা হয়েছে। সেখানে আমি প্রতি বছরই ক্লাস নিই, এবং শুধু থিওরি ক্লাস নয়, থিওরি ক্লাস সঙ্গে প্র্যাকটিক্যাল সেট বানিয়ে ছাত্রদের বোঝানো হয়। এবং তারপরে একটা পশ্চিমবঙ্গ সরকারের আর একটা কোর্স আছে, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স, সেখানে ক্লাস নিই। আর কিছু মানে ব্যক্তিগত ছাত্রছাত্রী আছে যারা ফিল্ম সম্বন্ধে জানতে চায়, তাদেরকে নিই। এখন আর একটা মজার কথা হচ্ছে যে, এটা আমি জানতাম না, এখন ডিগ্রি কোর্সে এবার কিছু আমার এখানে আঁকা শেখে 12 পাস করে ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছে, তারা এসে বলছে যে আমি কী বিষয় নিয়েছো? তার মধ্যে বলছে ফিল্ম স্টাডি নিয়েছি। আমি ফিল্ম স্টাডি ঢুকিয়েছে বলে হ্যাঁ। সুতরাং তাদেরকেও ক্লাস, তারা এখন টিচার খুঁজছে, কারণ ফিল্ম স্টাডি নিয়ে পড়াতে গেলে তো যে কেউ পড়াতে পারবে না, তার ফিল্ম সম্বন্ধে জানতে হবে। তাও অনেকে ওই বই ঠই দেখে পড়াচ্ছে, তাতে অনেক আমি দেখলাম অনেক ভুলভাল পড়াচ্ছে তারা, ফিল্মের টেকনিক্যাল ব্যাপারগুলো জানে না, ওই শুধু পথে পাঁচালি পড়তে বলছি। আমি একদম পরিষ্কার করে বলছি, কেউ দেখে আমাকে ইচ্ছে করলে প্রশ্ন করতে পারে যে আপনি এটা বলছেন না জেনে, আমি জেনে বলছি, এই পথে পাঁচালি ভালো করে দেখো, এইসব বলছে, মানে প্রাইভেট টিউশন করছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, কিন্তু যে কিভাবে পথে পাঁচালি তৈরি হয়, কিভাবে তৈরি হয়েছে, কেন ওই শটটা নিয়েছে, ভেতরের এই যে এত গল্প ঘটনা, কেন ওই শটটা নিয়েছে, প্রথমেই দেখাচ্ছে পথের পাঁচালিতে, এটা একটু বলি, এটা তোমরাও জানো নিশ্চয়ই। প্রথমে দুটো ক্লাস প্রথমেই দেখাচ্ছে, অপুর বাড়ি ঘর দেখাচ্ছে, পরে দেখাচ্ছে দোতলার উপরে একটা পরিবারের কাপড় মেলছে। ওই দুটো ক্লাসের দ্বন্দ্ব কিন্তু শেষ পর্যন্ত ছিল, ওরা বড় লোক, ওর মেয়ের বিয়ে হয়েছে, হ্যাঁ, অপু টাকার অভাবে, এই দুর্গাকে টাকার অভাবে বিয়ে দিতে পারছে না, ওদের সংসার চলছে না। এই দুটো ক্লাস কিন্তু উনি মুখে কিছু বলেননি, শুধু দেখিয়ে করেছেন। এই হচ্ছে সত্যজিৎ রায়, মানে এইভাবে এই যে ব্যাপারগুলো চলচ্চিত্রে না গেলে, না পড়লে, না দেখলে, শুধু পয়সা দেখেই শেখা যাবে, সেটাই অত সোজা। হ্যাঁ, এটা তারা মনে করছে, এবং এইভাবে তারা ক্লাস নিচ্ছে। এখন প্রপার শুটিং না দেখলে, কোন ডিপার্টমেন্টের কি কাজ, কার সাথে কি রিলেশন, সেটা কিন্তু না জানলে ফিল্ম শেখানো যায় না। একদমই। হ্যাঁ, যারা শিখতে যাচ্ছে তারাও শিখতে পারবে না। স্যারের জন্ম কোথায়, মানে কোথায়? আমার অ্যাকচুয়ালি জন্ম হচ্ছে পূর্ববঙ্গে। আচ্ছা। কিন্তু পূর্ববঙ্গের কিছু মনে নেই আমার, খুব ছোট বয়সে, 6 বছর বয়সে আমি চলে আসি, ওখান থেকে চলে আসি। কয় ভাই বোন ছিল? আমরা ছিলাম, মানে জীবদ্দশায় ছিলাম 3 ভাই 4 দিদি আর কি। আমি সর্বকনিষ্ঠ আর কি। আচ্ছা। বাবা মার শেষ সন্তান।
তা আমি ওইখান থেকে আসি, বাংলাদেশ থেকে আসি 66-এ, আচ্ছা। 6 বছর বয়সে। আমার 60 সালে জন্ম। হুম। তো ওখানকার কথা সামান্য কিছু ছেলেবেলায় যা থাকে একটু আধটু মনে আছে। এখানে আমি এখন যেখানে বসে কথা বলছি হুম। আজকে, আমি এই অঞ্চলে এসেই উঠি। আচ্ছা। হ্যাঁ, মানে মানে অ্যাকচুয়ালি যদি ভারতবর্ষে জন্মভূমি এটাই আমার, এখানেই আমার জন্ম আর কি হুম। ধরতে গেলে। এখানেই পড়াশোনা শুরু, এখানেই চলাফেরা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিতি এইখানেই গড়ে ওঠে। এখানকারই পাঠশালা, স্কুল, এখানে একটা স্কুল আছে ঈশ্বর পাঠশালা, হুম। এখন বন্ধই হয়ে গেছে। হুম। ইংলিশ মিডিয়ামের দৌরাত্মে হুম। সেখানে পড়াশুনো করেছি ছোটবেলা। তারপরে এই অঞ্চলে এই কাছাকাছি স্কুলে মানে উচ্চশিক্ষা নিয়েছি। হুম। তারপরে এখানকার তখন যে পরিবেশ ছিল একদমই গ্রাম্য পরিবেশ ছিল। হুম। এই ম্যাক্সিমাম রাস্তা ঠিক ছিল না, নদী ছিল না, খাল বিল জলা জমিতেই মানুষ বিচরণ করেছে, তাদের জীবিকা নির্বাহ করেছে। আমরা একদমই নিম্ন মধ্যবিত্ত ঘরের পরিবারের সন্তান, খুব স্ট্রাগল করতে হয়েছে আমাদের। হুম। অনেকগুলো ভাই বোন একই হেরকেনের আলোতে চারজনে মিলেমিশে পড়াশুনো করেছি। হ্যাঁ, কিন্তু ক্রমশ দিন বদলাচ্ছে, প্রযুক্তি উন্নতি হচ্ছে, মানুষ কিছু মানুষ তার সুবিধা পাচ্ছে, হুম। নিতে পারছে, কিছু মানুষ অর্থভাবে নিতে পারছে না। হুম। কিন্তু আগে থেকে অনেক উন্নত হয়েছে, অবশ্যই উন্নতি হয়েছে। ছোট থেকেই কি স্যার ছবি আঁকার প্রতি আগ্রহ হ্যাঁ, ছিল? আমার ছোটবেলা থেকেই ছবি আঁকার কারণ হচ্ছে আমি ছবি এঁকে মারধরও খেয়েছি। আচ্ছা। কারণ ছবি আঁকাটা তখন গুরুত্ব বুঝতো না। হুম। আমি এখানে যে স্কুলে পড়তাম, ঈশ্বর পাঠশালা স্কুল, হুম। তার একজন মাস্টারমশাই ছিল, তার নাম 4 নম্বর মাস্টারমশাই। 4 নম্বর মাস্টার। কারণ আচ্ছা। হচ্ছে তার বাড়ি এই বিদ্যাসাগরের 4 নম্বর ব্লকে। আচ্ছা। সে 4 নম্বর থেকে আসতেন, খুব দাপুটে মাস্টারমশাই ছিল। হুম। সে অঙ্ক করাতেন। তা আমি একবার ওই আমার যে অবস্থা যেখানে পারতাম সেখানেই আঁকতাম। হুম। ছোটবেলা থেকেই এটা কেউ কিন্তু বলে দিত না, আমি ক্যালেন্ডার দেখে দেখে আঁকতাম। হুম। তা অঙ্ক খাতায় অঙ্ক করে হোম টাস্ক দিয়েছে, সে অঙ্ক দেখাতে নিয়ে গেছি। হুম। কোনো কারণে উনি মানে খাতাটা মানে বাঁধানো ছিল, 4 নম্বর হুম। বাঁধানো খাতা, হুম। অঙ্ক করেছি। আর অঙ্ক খাতা মানে হচ্ছে প্লেন খাতা হুম। থাকতো, হুম। কোনো কারণে খাতাটা উল্টে দেওয়া হয়েছিল। আচ্ছা। অনেকেই খাতা জমা দিয়েছে, তো আমার খাতাটা উল্টে গেছিল। হুম। আর উল্টো দিকে করলে তো প্রথম পাতায় ওই ছবি আঁকাটা রয়েছে। হ্যাঁ, আর ছবি আঁকাটা রয়েছে কি ওই 4 নম্বর ছবিটা এঁকে নিচে লিখেছিলাম 4 নম্বর মাস্টারমশাই। আচ্ছা। হ্যাঁ, ওই উনি টাক মাথা ছিল, হ্যাঁ। হ্যাঁ। আর চশমা পরতেন, ওরকম টাক মাথা করে। একটা ইচ্ছে করে টিকি দিয়ে দিয়েছিলাম। আচ্ছা। নেই, টিকি ছিল না ওনার। আচ্ছা। আর ওই একটু ভুঁড়িটা রেখে দিয়ে হ্যাঁ, এলাম 4 নম্বর মাস্টারমশাই। দামোদর সেটের হ্যাঁ, মতো আর হ্যাঁ, কি। ব্যাস, যেই দেখেছে সবার খাতা নিয়ে বলছে তোর ওপর ঠিক আছে বা ভুল হয়েছে, হুম। সে দিচ্ছে আমারটা দেয়। ডাকলো আমাকে, ডাকলাম, চেবিটের কাছে গেলাম, হুম। বেত দিয়ে আমাকে আঁকা বাস্তারা পেটালো। এটা কি 4 নম্বর মাস্টারমশাই আঁকার খাতা না অঙ্ক খাতা? হ্যাঁ, এই বাড়িতে একবার আমি হুম। বাইরের দেয়ালে, হুম। আমার বড়দা আমার থেকে 20-22 বছরের বড়, আচ্ছা। সে সবার বড়, আমি সবার ছোট। দেয়ালের মধ্যে নীল, এই যে জামা কাপড়তে নীল দেয়, সেই হুম। নীল দিয়ে এঁকেছিলাম। হুম। কেন এঁকেছিস দেয়ালটা? তখন কত বয়স তাও মোটামুটি? তখন কত হবে, ওই 10-10 হবে। আচ্ছা। হ্যাঁ, সে বেধড়ক মেরেছিল আমাকে। এরকম ছবি আঁকার জন্য মার খেয়েছি, কথা শুনেছি, হুম। কিন্তু ছবি আঁকা ছাড়িনি, ছবি এঁকে গেছি। এবং অনেকেই বলে ধর কী হবে এসব ছবি এঁকে, ছবি আঁকছে। হ্যাঁ, আবার যারা খুব ভালো লোক ছিল তারা আবার আমাকে উৎসাহ দিত, হুম। বিশেষ করে আমার মা। আচ্ছা। মা যেটা আঁকতাম এসে দেখতো, যাই আঁকতাম এসে দেখতো। আমি আর্ট কলেজে যখন পড়ছি তখনও মা বেঁচে ছিলেন। আচ্ছা। আমি ওই আউটডোর করতে যেতাম গ্রামে গঞ্জে, হুম। করে এনে আবার রেখে দিতাম আমার শোয়ার খাটের ওখানে হুম। তক্তাপোষে। হুম। বারবারই দূর থেকে দেখতাম, নিজের সৃষ্টি তো। হুম। আর মাও এসে বারবার দেখতো, আর ভুল ধরতো, ঠিক বলতো যে বা এটা খুব ভালো হয়েছে, এটা কোন গ্রাম জিজ্ঞাসা করতো। হুম।
তা আমি যখন ফাইনাল ইয়ার তখন মা মারা যায়। তো সেখান থেকেই ছবি আঁকার হ্যাঁ, ছবি Main আঁকা সেই যে আগ্রহটা- চলছে আর থামিনি। থামেনি। হ্যাঁ, হয়তো একদম যখন উপরে যাব তখন হয়তো থামবে, যদি হাত পা ঠিক মানে শেষ থাকে দিন পর্যন্ত এঁকে যেতে হবে আর যেতে কি। হবে। আচ্ছা স্যার, বাংলার বাইরে মানে এই যে হিন্দি ছবি বা তামিল ছবি, এই যে নানা কাজ হয়েছে, মানে বাড়িতে ঢুকলেও দেখা যায় যে অনেক সেলিব্রিটির সাথে আপনার ছবি, এখন এই তাদের সাথে এক্সপিরিয়েন্স কি কাজের? এক্সপিরিয়েন্সে তারা না মানে তারা ভীষণ হেল্পফুল, আচ্ছা। খুব হেল্পফুল, মানে তারা চট করে মানুষের ভুল ধরে না, মানুষের সঙ্গে সহযোগিতা করে। একজন টেকনিশিয়ান যদি কিছু মানে ভুল করে ফেলে তারা গাইড করে। আমি বলছি, আমি যখন মিট্টি ছবি করি, হুম। মিট্টি কিন্তু বম্বের ছবি, মানে এবং হিন্দি ছবি আর কি। হিন্দি ছবি। আচ্ছা। মিট্টি ছবি যখন করি তখন ওর প্রডিউসার ছিল সেলিম, রাবতা ফিলিংস, যে নাকি সবাই বলে এটা চালু আছে কথাটা, মিঠুনকে যে নাকি তুলেছে। আচ্ছা। আফতার ফিল্মস, সেলিম, মোহাম্মদ সেলিম খুবই ফেমাস নাম আর কি। নাম আছে, তারই সেই প্রডিউসার ছিল মিট্টি ছবি। আচ্ছা। তা আমি হারজিত বলে একটা ছবি করেছিলাম, বাংলা ছবি, হুম। দোতলা বাড়ি সেট করেছিলাম। তো উনি ওই ডিরেক্টরের কাছে, অনুপ সেনপুরের কাছে এসেছিলেন। আসার পরে বলছে, দাদা এই সেটকে কোন বানায়? তা আমার কথা বলেছে। তা ঠিক আছে, আমার একটা হিন্দি ছবি আছে কলকাতায়, খানিকটা শুটিং আছে, তারপরে বোম্বেতে আছে, হুম। আপনি আমার কাজ করবেন। কথা রেখেছে কিন্তু। সে সঙ্গে সঙ্গে মিট্টি ছবির আমার সেট আমার দায়িত্ব দিল। আমাকে বলল, ফলতা আছে না, হুম। সাউথ 24 পরগনার ফলতা, ফলতাতে একটা নদীর পাড়ে মাঠ আছে, বিশাল মাঠ। সে মাঠে একটা শ্বেত পাথরের মন্দির হবে, বিষ্ণু মন্দির। হুম। তার হাইট হবে 42 থেকে 45 ফুট, এবং একটা 200 ফুট গ্যালারি হবে। গ্যালারিতে বসে সব ড্যান্স দেখবে এই বিষ্ণু মন্দিরে উদযাপন উপলক্ষে। সেখানে নাচ গান হবে, দবলার যে ডায়াবায়া যে আছে সেটাকে বড় করে তৈরি হবে। আচ্ছা। মানে ধরো 12 ফুট ডায়ামিটার, 10 ফুট হাইট। ও। হিরো হিরোইন নাচবে এটার উপরে উঠে। আচ্ছা। ওইটা বানাতে হবে। আর 200 ফুট গ্যালারি, আর ওই বিষ্ণু মন্দির, শ্বেত পাথরের বিষ্ণু মন্দির তৈরি হবে। মানে শ্বেত পাথরের মডেল স্ট্রাকচার তৈরি করতে হবে। হ্যাঁ, শ্বেত পাথরে একদম মন্দিরটা বানাতে হবে। শ্বেত পাথরে তো বানাবো না, বানাবো তো অনেক জিনিস দিয়ে। ঠিক নদীর ধারে, আমার মাঝে মধ্যে মাঠে জল চলে আসে। ও বাবা। ওই ধানকাল বলে একটা জায়গা আছে, ওইখানে একটা বড় টায়ার আছে, ওই টায়ারের পাশে। তা আমি তো লোকজন নিয়ে চলে গেছি, প্রায় 60-70 জন লোক গেছে আমার সঙ্গে, সেটিং, কার্পেন্টার। আর যে জন্য আমি বললাম যে ওরা যে হেল্প করে, কথাটা আমি আগেই বলে ফেলেছি, আমার এখন বলা উচিত ছিল, আমার সঙ্গে একটা আলাদা ম্যানেজার পাঠিয়েছে। সেই ম্যানেজার শুধু আমার, এমনি ম্যানেজার পাঠিয়েছে ওই আমার লোকজন খাবে দাবে, তারা কোথায় থাকবে শোবে, হ্যাঁ, সেই জন্য ম্যানেজার আছে, আমাদের বেঙ্গলেরও আছে, বম্বেরও আছে। আচ্ছা। আর আমার জন্য একটা আলাদা ম্যানেজার পাঠিয়েছি। আমি দেখছি আমাকে, দাদা ওই ডাব খেয়ে নিন, গ্রামে ওইখানে ভালো ডাব পাওয়া যায়। অন্য লোকটা কথা আমাকে তোয়াজ করছে কেন, ডাব খেয়ে নিন। দাদা কি খাবেন দুপুরে আপনি বলুন। আমি তো অভ্যস্ত নেই, আমরা এই ধরনের ট্রিটমেন্ট অভ্যস্ত নেই, গরিব ইন্ডাস্ট্রি। তা আমি কি খাবো, ডাল ভাত যেটা রান্না হচ্ছে। এবারে না না আপনি বলিয়ে বলছে, দুধ বলে দেবো আপনার জন্য, এখানে গ্রামে খাঁটি গাই কা দুধ হ্যায়। আমার সব কিচ্ছু লাগবে না। তারপরে আমাকে এখানকার জেনারেট করে, তুমি না না করছো কেন, দামি সিগারেটের প্যাকেট, তখন সিগারেট খেতাম আমি দেখছি 555 একটা প্যাকেট দিয়ে যাচ্ছে সকালবেলা। তুমি না করছো না, তোমার জন্যই ম্যানেজার রিক্রুট হয়েছে। কেন জানো, এটা বম্বের নিয়ম, যে এই মুহূর্তে যদি আর্ট ডিরেক্টর অসুস্থ হয়ে যায় তাই তো মুশকিল, তাই তো শুটিং পিছিয়ে যায়। একদমই তাই। হ্যাঁ, আর্ট ডিরেক্টর খুশি রাখতে হবে এবং সুস্থ রাখতে হবে। এই জন্য আর্ট ডিরেক্টরের সঙ্গে একজনের লোক লাগিয়ে রেখেছে, সে ম্যানেজার। ও আচ্ছা, হ্যাঁ, সে আমি কোথায়, আমার বিছনা ঠিক আছে কি না, আমার যাতায়াত কীভাবে আমার হচ্ছে, আমাদের গাড়ি লাগিয়ে রেখেছে আমার জন্য। আমার যে অ্যাসিস্ট্যান্ট সহকারীরা এমনি সেটিং, কার্পেন্টার, মডেলার, তারা ভাবছে দাদাকে নিয়ে এরকম উনি ব্যস্ত হয়ে পড়েছে কেন।
আমার কাজ করতে অসুবিধা হচ্ছে, আমার যেরকম যে জীবনযাপনে অভ্যস্ত আর কি। তা সেই জন্যই বলছি ওদের ব্যাপার স্যাপার আলাদা, ওই জন্য হয়তো ভালো কাজ হয়, ভালো ব্যবস্থা ও তো থাকে। হাই গ্যাঞ্জারে কাজ এই কারণেই করতে পারে। এবং যেদিন শুটিং আরম্ভ হলো সেদিন আরও অভিনব ঘটনা। আমি দেখছি খাওয়ার টিম, মানে রান্নার জায়গা হচ্ছে 5 থেকে 7টা, মানে ডিরেক্টররা যেটা খাবে সেটা এক জায়গায় রান্না হচ্ছে, যেটা টেকনিশিয়ানরা খাবে সেখানে একটা জায়গায় রান্না হচ্ছে, এক্সট্রা জুনিয়র আর্টিস্টরা যেখানে খাবে, যারা খাবে তার জন্য আলাদা জায়গায় রান্না হচ্ছে, বেঙ্গলের টিম যেখানে খাবে, বেঙ্গলের একটা টিম আছে কারণ এখানে শুটিং করছে, তাদের জন্য আলাদা রান্না হচ্ছে। তারা এক একজন এক এক জিনিস খায়, বেঙ্গলের লোকরা ডাল ভাত মাছ খাবে। আমি দেখলাম এরা ভালো কাজ করবে না কেন, সবার দিকে নজর এদের, খুব অর্গানাইজ হয়েতে আর কি। অর্গানাইজ হয়েছে। মানে সেই জন্য বলছি যে বাইরে কাজ করে মজা। আমি তামিল ছবি করেছি, তামিল ছবি বম্বের মতন কাদাতে না হলেও ওখানেও আদর আপ্যায়ন আছে এবং যথেষ্ট গুরুত্ব দেয়। আমি তামিল ছবিটা যেটা আমি করেছিলাম সেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। আচ্ছা, আপ্পা বিন মেসাই আচ্ছা, ছবির নাম, মানে বাংলায় হচ্ছে বাবার গোপ ছবিটার নাম। ওটা আমি করেছিলাম, টোটাল ছবিটা কলকাতায় হয়েছিল। আচ্ছা, এই ভদ্রমহিলা অনেকগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। একদম মেঘনা বলে এক ভদ্রমহিলা বসেছিল, ডিরেক্টর ছিল। সে আমার কাজে খুব খুশি, খুব খুশি। আমার অনেক পেন্টিংও সে কাজে লাগিয়েছে। আচ্ছা, আমাকে বলে আমার একটা রবীন্দ্রনাথ ট্যাগর লাগবে, আপনি এঁকে দিন, একটু আপনার মতন করে এঁকে দিন। আমার ঘরে আছে ছবিটা, আমি এঁকে দিলাম, খুব খুশি। যা যা চেয়েছি সব দিয়েছি। আমাদের এখানকার মতন মানে কিছু না হলে চল দুটো বাজে কথা বলে দিল, টাকা দিল না ঠিক মতন, সেসব কোনো ঝামেলা নেই। এই হচ্ছে বাইরে কাজ করে মজা। আজ পিটার বুকস্টন করলাম হল্যান্ডের ছবি, সেখানে তো একদম অন্য ব্যাপার। সেখানে ইউনিট ছিল বেঙ্গলেরই, কিন্তু ওদের একজন লোক ছিল, সেখানে কোনো কাপড়মাতা ছিল না, খাওয়া দাওয়া একদম সবসময়। ওদের বক্তব্য হচ্ছে এটাই যে যারা মানে ছবিটা তৈরি করবে, শুধু ডিরেক্টর তো একা তৈরি করে না, টেকনিশিয়ানরা মিলে সবাই মিলে ছবি তৈরি করে, তারা যেন দিল খুশ থাকে তার, যাতে তারা খুব মন দিয়ে ওই কাজটাকে বেটারটা দিতে পারে সে। একদম। হ্যাঁ, আমার শরীরে যদি যন্ত্রণা থাকে, ক্ষুধা থাকে, আমি তো বেস্টটা দিতে পারবো না, তাই না? সেটাই ওদের চিন্তা ভাবনা। আমি এই চিন্তা ভাবনাকে আমি রেসপেক্ট করি। এটা আমাদের এখানেও হওয়া উচিত, হওয়া উচিত। আমাদের এখানে সমস্যাটা কি মনে হয়? আমাদের এখানে সমস্যা হচ্ছে ওরা বলে যে পুলিশের বাজেট নেই, তো বাজেট নেই সে করবে না, তুমি কেন কাজটা ধরো তাহলে, যে কোনো প্রকারে কাজটা ধরো। তারপরে বড় বড় গল্প বলে, ধরো এই কাশ্মীরে শুটিং করব, এই সিকিমের ওইখানে শুটিং করবো, ওইখানে শুটিং করবো, লাস্টে শুটিং হয় নেপালগঞ্জে, নেপালগঞ্জ দিয়ে শেষ হয়, পরে বাজেট রাখতে পারে না। মানে আমি টেকনিশিয়ানদের দোষ দেবো আবার দেবো না, কী করব এখন। আমি যেহেতু ওই ইন্ডাস্ট্রির মানুষ, একজন দীর্ঘদিন কাজ করেছি, এতগুলো ছবি করেছি, এতগুলো টেলিফিল্ম বা অন্যান্য কাজ করেছি, বাজেট একটা ফ্যাক্টর বটেই, আর মানসিকতাও ভালো না। আমাদের এখানকার টেকনিশিয়ানদের মানসিকতা ভালো না, যেটা পাবো আমিই নেব, ওকে কেন দেবো, এই মানসিকতাটা হচ্ছে খুব খারাপ। কাজও তো কম, হ্যাঁ বাজেটটা তো আছে, বাজেট একটা ফ্যাক্টর ঘটনা, তার সেই সঙ্গে মানসিকতাও ভালো না, নিম্ন মানসিকতা। যখন শেখার সময় বা যখন সবে সবে ছবিতে পা রাখা বা এই ব্যাপারটা, মানে ছবির দিক থেকেও জানতে চাই এবং ছবি আঁকার দিক থেকেও জানতে চাই, কারা কারা আইডল ছিল আর কি, মানে কাদের দেখে খুব মনে হতো যে এই মানুষটাকে যদি সামনাসামনি দেখতে পারতাম, এই মানুষটার সাথে একটু যদি কাজ করতে পারতাম। ব্যাপারটা হচ্ছে যদি আর্ট ডিরেকশনের দিকে বলো, আমি কিন্তু আর্ট ডিপার্টমেন্টের আর্ট ডিরেকশন করি, আমি কিন্তু কোনো আর্ট ডিরেক্টরের শিষ্য নই। হ্যাঁ, ভাব শিষ্য ছিলাম। কার ছিলাম? বঙ্কিম চন্দ্রগুপ্ত। তার কাজ আমি দেখেছি সত্যিকার ছবিতে বা অন্য ছবিতে। পরবর্তীতে কার্তিক বোস, অশোক বোস, সুনীতি মিত্র, এদের কাজ দেখে মনে হচ্ছিল যে আমি হয়তো অ্যাসিস্ট্যান্ট করিনি, আমি ভুল করেছি, এর কাছে থাকলে আমি আরও তাড়াতাড়ি শিখতে পারতাম। হ্যাঁ, সেটা আমার হয়নি, আমি ডাইরেক্ট আর্ট ডিরেক্টরে ঢুকেছি। রাজা মিত্র, নয়নতারা দিয়ে আমি ঢুকেছি প্রথম আর্ট ডিরেকশন আমার সিনেমাতে। তার আগে সিরিয়াল প্রচুর করেছি, সিরিয়াল মানে দূরদর্শনের সিরিয়াল। সুতরাং এর আমার কাছে আইডিয়াল অবশ্যই ছিল, এবং বিশেষ করে আমি কার্তিক বোসকে কাছ থেকে দেখেছি।
মানে তার সাথে কাজ করার সুযোগ হয়েছে আপনার, মানে না কাজ করি কাজ দেখার সুযোগ হয়েছে। দেখার সুযোগ হয়েছে, আচ্ছা। এবং আমি তার কাজ দেখতে যেতাম, সে আমার কাজ লুকিয়ে লুকিয়ে দেখতে যেত। আচ্ছা। সে আমাকে কিন্তু কার্ড দেয়নি, কার্তিক ঘোষ আমাকে কার্ড দেয়নি, হুম কারণ আমি অন্যভাবে পেয়েছি। তারপরে যখন আমি কাজ করছি ফুল হুম। ফর্মে, হুম। সেই লুকিয়ে লুকিয়ে আমার কাজ দেখতে যেত। আচ্ছা। এটাই আমার পাওনা। দেখে গিয়ে তার লোকজনদের, গিল্ডের লোকজনদের বলেছিল, আরে ওকে কাজটা দিয়ে দাও, দারুণ কাজ করে। হুম। আমি এটা প্রকাশ্যেই বলছি, এটা সবাই জানে। আমাকে কিন্তু সে ডেকে নিয়ে কাছে টেনে নিয়েছিলেন। তারপরে বললো বসো, রোজ ডাকতো আমাকে, বলতো। এবং তারপরে লাস্টে এমন ছবি ওনার কাছে আসতো, হুম। উনি একা করতে পারতেন না। সুমি তুমি এটা করে দাও, আমি পারছি না। আমাকে কাজ দিতেন উনি, মানে আমাকে তো অনেকে চিনতেন না, যেহেতু আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম না। অ্যাসিস্ট্যান্ট থাকার সুবিধা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট থাকতে থাকতে সব পুরুষরা, ডিরেক্টররা চিনে ফেলে। হুম হুম। আমাদের তা না, আমাকে নয়নতারা করার পর অনেকদিন বসে থাকতে হয়েছে। আবার কাজ দেখতে দেখতে লোকে চিনে গেছে। তো কার্তিক ঘোষ আমাকে ডেকে কাজও দিয়েছে। তা উনি আমার কাছে একটা মানে আইডিয়াল। ওনার কাজ আমি দেখেছি, উনি ভালো, টেম্পারমেন্টও ভালো, এবং আমি নিজে দেখেছি অনেক ডিরেক্টরকে উনি ফ্রেম বুঝিয়ে দিয়েছেন। আমিও পরবর্তী ক্ষেত্রে অনেক ডিরেক্টরকে ফ্লোরে ঢুকে বলছি, সমিত এইভাবে সেট করেছেন, আমি ক্যামেরাটা কোথায় রাখবো, কোথায় রাখবেন, এইখানে ক্যামেরা বসান, তাহলে এটা পাবেন, ওটা পাবেন, চুপ করে গেছে। তখন সেই এমন ডিরেক্টর আছে সেন্স নেই যে ক্যামেরা এইখানে কোনখানটায় বসালে পুরোটা ধরতে পারবো, কোথায় কম্পোজিশনটা ভালো লাগবে, সেই সেন্স নেই। এটা বলার মতন সাহস আছে বলে আমি কথাটা বলছি। এটা কিন্তু এক জায়গায় দেখানো হবে তোমরা যেটা করছো, কিন্তু আমি জানি আমি কি পারি না পারি আমি জানি। কারণ আমার ভবিষ্যতে একটা সিনেমা করার ইচ্ছাও ছিল, আমি শর্ট সম্বন্ধ ভাবি, আমি এটাতেও আসতাম। সুতরাং এটা আর্ট ডিরেকশনের থেকে অনেক সময় হেল্প নেয়, কস্টিউম ম্যানরা এসে পর্যন্ত হেল্প নেয় একদম। হ্যাঁ, যে এই দাদা আপনি সেটা কি কালার করছেন, আমি এই কালার ব্যবহার করব। স্যার এই মানে এখনকার সময়ে অনেক পরিচালক উঠেছে, তারা তাদের মতো করে তাদের চিন্তা ভাবনায় এক একটা ছবি বানাচ্ছে। তো আমি মানে বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে যে তারা বলছে যে হয়তো কলকাতা শহরে বাজেটের কারণেও এটা হতে পারে যে আর্ট ডিরেকশনটা কোনো প্রাধান্য সেইভাবে পাচ্ছেও না। হ্যাঁ, সেইভাবে আর্ট ডিরেক্টরকে দরকার নেই, এবং অনেকে তো ইন্টেনশনালিও বলে যে আর্ট ডিরেক্টর না হলেও একটা ভালো ছবি বানানো যায়। এই নিয়ে আপনার কি বক্তব্য? আসলে ব্যাপারটা কি হচ্ছে, আমি সব পরিচালকদের উপরে সম্মান রেখেই কথাটা বলছি। তারা একজন ডিরেক্টর হচ্ছে টিমের হেড, আমরা বলি এটা ডিরেক্টরিয়াল মিডিয়া, তাদের উপরে সম্পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা রেখেই বলছি। যুগ তো পাল্টায়, যুগ পাল্টাচ্ছেও, সেই সঙ্গে সঙ্গে মানুষের দর্শন, মানুষের চিন্তা ভাবনাও পাল্টায়। আর আমরা অনেক কিছু দেখি, প্রযুক্তি আগে কী ছিল, আগে ছিল ফ্লোরের বাইরে উত্তম কুমার সুচিত্রা সেন যাবে না, স্টুডিওর বাইরে তারা শ্যুট করবে না। একটা ঘটনা বলি, ইন্ডাস্ট্রি থেকেই শোনা, যেহেতু দীর্ঘ 40 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। একদিন উত্তম কুমার গাড়ি করে সেই কালো কাচের, এই কালো সানগ্লাস দেওয়া কাচ দিয়ে ঢাকা গাড়িতে করে ফিরছে, মানে স্টুডিওতে যাচ্ছে, এনটিওন স্টুডিওতে। আর শুভেন্দু চ্যাটার্জি, নাম শুনেছেন যেহেতু, সেই রিক্সা করে যাচ্ছে টামডুবুতে কোনো কিছুতে এসে, সেখান থেকে রিক্সা করে সে সেই স্টুডিওতে যাচ্ছে। উত্তম কুমার সেটা দেখতে পেয়েছে। যখন স্টুডিওতে পৌঁছেছে তখন বলছে, কি শুভেন্দু বা কি ওর ডাক নাম ধরে কি আছে কিনা আমি জানি না, বলছে এভাবে তুমি সবাইকে দেখিয়ে দিচ্ছ, এরপর কি পর্দায় কেউ দেখবে? হ্যাঁ, তার মানে কি, তারা বাইরে এক্সপোজ করতো না, তারা যা হবে স্টুডিওর মধ্যেই হবে। তারা মানে সাদা কালো পর্দার হিরো হিরোইন, তার লোকে জানবে এটা পর্দায়ই থাকে, বাইরে এদের জগৎ সম্বন্ধে জানে না। এরা সকালবেলা মানে এত ইজি টু এ যেন না, সকালবেলা এরা পাতকৃতও খায় না, সকাল বা চাও খায় না, ভাতও খায় না, এরা এই স্বর্গের দেবদেবীর মতো। তো সেই যুগ তো পাল্টেছে, তারপরে তো সিরিয়াল এসছে, সিরিয়াল এসে আমাদের আর্ট ডিরেকশনের 12টা বাজিয়ে দিয়েছে। আমি ডিরেক্টরদের উপর শ্রদ্ধা রেখেই কথাটা বলছি,
আর্ট ডিরেকশনের 12টা বাজিয়েছে সিরিয়াল এসে। আগে একটা সিনেমার সেট বানাতে মানে প্রচুর সময় দিতে হতো, হুম এবং দিতে হতো কেন, তার সমস্ত সেটটাই ওরা ওইখানে বানাতো এবং নানান রকম জিনিসের বানাতো। প্রযুক্তি অত উন্নত ছিল না, তারা বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করতে সময় লাগতো। এবং শ্যুট করার পরে রাশ আসতো, রাশ দেখে তারপরে সেট ডিসমেন্টাল করা হতো। আচ্ছা, কারণ বাই চান্স যদি কোনো কিছু প্রবলেম হতো হয়ে তাহলে থাকে আবার শ্যুট করা হতো, নাহলে আবার সেট বানাতে হবে। হুম হুম এবং প্রচুর সময় দেওয়া হতো, কারণ সিরিয়ালের দাপট ছিল না। এই আর এখন কি হবে, এই শিগগির ভাঙো, এই পরের লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সে সেট বানাবে, সে আর্টিস্টের ডেট পেয়ে গেছে, হুম ভাঙো সেট তৈরি করো। আর সিরিয়াল কি শিখিয়েছে যে বোকা বাক্স তো। হুম আমি কিন্তু চলচ্চিত্রের লোক, হুম। আমি যেখানে শেখাই সেখানেও ফিল্মই শেখাই, এবং সেখানে লেখাই থাকে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স, ফিল্ম টেকনিশিয়ান। তা ফিল্মের ব্যাপারটা অন্যরকম। হুম সিরিয়ালের সঙ্গে ফিল্মের টেকনোলজি মেলে না, ওর ক্যামেরা আলাদা, ওর সমস্ত কিছু আলাদা। কেন মেলে না, আমি এখানে একটা শট নেব হিরোর, মানে সিরিয়ালের হিরো, পাশে একটা কিছু ঝুলিয়ে দেবো, হুম কম্পোজ হয়ে যাবে, কম্পোজিশন হয়ে যাবে, আমার শটটা হয়ে গেল, সেই অনেক কথা বলে চলে গেল। হুম মাস্টার শটটাতে একটা নেব, বড় দেখে মাস্টার শট নেব, সেখানে আমার আর্ট ডিরেকশন অনেক কিছু লাগবে। হুম সোফা সেট সেটা বাড়িতে গেলেই পাওয়া যায়, কোনো বাড়িতে গেলেই পাওয়া যায়। আগে তো বাড়িতে হিরো হিরোইন যেত না, হুম এখন তো যাচ্ছে। বাড়িতে গেলে সব রেডি আছে, যাবে, আর্ট ডিরেকশন কী করবে, আর্ট ডিরেক্টর তো লাগবে না, হয়তো একটা ছেলে নিয়ে গেল, সেটিংয়ের ছেলে নিয়ে গেল, সেটি এদিক ওদিক করে দিল, তারা এখন আর্ট ডিরেকশন শিখে গেছে, শট নিল, বেরিয়ে এসলো, বোকা বাক্সের শুটিং হয়ে গেল। এই ফিল্মে তো তা হবে না, হুম ফিল্ম তো টলি করবে, লম্বা রাউন্ড টলি করবে, লম্বা টলি করবে, মাস্টার শট ধরবে, ওই ঘর থেকে বাড়ির কর্তা আসবেন, রান্নাঘর থেকে মা আসবেন, এসে এই যে মাস্টার শট, এটা তো আর্ট ডিরেকশন ছাড়া হবে না, এই 3টে ঘরকে সাজাতে হবে, তাই না? এ তো ফিল্মে আর্ট ডিরেকশন লাগবেই। হুম হ্যাঁ, যারা বলছে, আমি তা এখনও বলছি, তাদেরকে শ্রদ্ধা রেখেই বলছি যে আর্ট ডিরেকশন ছাড়া ছবি করা যায়, হ্যাঁ করা যায়, সেই ছবিই হয়। আমি তো প্রথমেই বললাম ফিল্ম কিন্তু কতগুলো স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি 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 যেহেতু ফিল্মের লোক, আমি ফিল্মকে প্রেফারেন্স দেওয়ার জন্য বলছি না, যেটা বাস্তব সেটা বলছি, যে আর্ট ডিরেকশন তাহলে ওই কী বলে ওই ছবিটা, আমাদের বিখ্যাত ছবি, জাহাজটা জলে ডুবে চলে গেল, টাইটানিক টাইটানিক, পুরো আর্ট ডিরেকশনের উপর হুম ছবি, হুম এটা বানানো হয়েছিল। হুম আর্ট ডিরেকশনের দরকার নেই? আমি যে ছায়াময় করেছি, আর্ট ডিরেকশন দরকার নেই? আর্ট ছবি হবে? হ্যাঁ, আরও প্রচুর ছবি আছে। আমার একটা দোতলা বাড়ি লাগবে, আমি এখন বাড়িতে পেয়ে যাচ্ছি একটা রেডিমেড, আমি শুটিং করে বেরিয়ে আসছি। কিন্তু বাড়িতে শুটিং করা আর ফ্লোরে শুটিং করার মজাই আলাদা, আর ভাষাই আলাদা, লাইট করতে প্রবলেম হয়, অনেক কিছু বেরিয়ে গেছে এখন বিকল্প। তবুও বলছি, তারা আর্ট ডিরেকশন ছাড়া শুটিং করছে, করুক, এটা নিয়ে ফাটানোর কিছু নেই। যে আর্ট ডিরেকশন ছাড়া শুটিং হয়, এটা তারা বলছে, তারা অন্যান্য টেকনিশিয়ানদের এবং আর্ট ডিপার্টমেন্টকে তারা ছোটো করছে। এইটাই, হ্যাঁ, তারা ছোটো করছে। তুমি করছো, করো ভাই, তুমি ছোটো করার অধিকার তোমার নেই। আমি যেমন তোমাকে ছোটো করছি না, তোমাকে ডিরেক্টর হিসাবে মর্যাদা দিচ্ছি, তোমাকে রেসপেক্ট জানাচ্ছি, তুমি কেন ছোটো করছো টেকনিশিয়ানকে? সমস্ত টেকনিশিয়ানের মিলিত প্রয়াসে একটা ছবি হয়, একদমই তাই। হ্যাঁ, তুমি সেটা তো করছো না। তুমি বলছো আর্ট ডিরেকশন ছাড়া ছবি হয়, তা করো, ফাঁকা মাঠে, ঘরের মাঠে চলে যাও, ক্যামেরা নিয়ে ছবি করো, দেখি তোমার ছবি কদিন চলে, কটা ছবি হিট করাতে পারো, আমি দেখবো। এটাই আমার শেষ কথা। আজকে শরৎচন্দ্রের কী বলে ওটা ছবিটা, দেবদাস হয়েছে, হ্যাঁ, সঞ্জয় লীলা বলসালি, হ্যাঁ, নিতিন দেশাই করেছে ওই সেটটা, আর্ট ডিরেকশন ছাড়া হবে? হ্যাঁ, যদি সেইভাবে ছবিটা আমি দেখাতে চাই, ওইটা তো মানে আমরা ভাবতেই পারবো না আর কি, একটা সেট ছাড়া আর কি। পারবো? সঞ্জয় লীলা বনসালি সেটকে এতটাই প্রাধান্য দেয়, এতটাই পছন্দ করেন, যে উনি গোটা জীবনটাই সেট ওরিয়েন্টেড সিনেমা বানিয়ে গেলেন। কেন দেন? অনেক অনেক আমার সত্যিটা নিজে দিতেন, সত্যিটাই তিনি যে যতগুলো ছবি, বনি চন্দ্রগুপ্ত, অশোক বোস, এরাই তো করেছে, সেট ছাড়া তিনি ছবি করেননি। কারণ কি,
সেটের মাধ্যমে অনেক ব্রেক দেওয়া যায়, অনেক কালার ব্যালেন্স দেখানো যায়। আজকে গুপি বাঘা ফিরে এলো হীরক রাজার দেশে, কত কালার ব্রেক আর কত ড্রয়িং, কত কিছু দেখানো যাচ্ছে বলো তো? এই যে সম্ভব? তুমি এখন এমন একটা গল্প নিলে যে একজন প্রেমিক আর প্রেমিকা রাস্তা দিয়ে গল্প করতে করতে যায়, সেখানে আর্ট ডিরেকশন কিসের দরকার? ঠিকই তো। রাস্তাঘাটের গাছপালা, বাড়িঘর, দোকানদার এইসব দেখালেই তো হয়ে গেল। সে বলতে পারে যে আমার আর্ট ডিরেকশন চালে ছবিটা হয়ে যাবে। কিছু কিছু গল্প হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তো আর্ট ডিরেকশন ডিপার্টমেন্টটাকে সার্বিক অর্থে আর্ট ডিরেকশন ছাড়া হয় না। স্যার ভবিষ্যতে ছবি করার ইচ্ছা আছে? ইচ্ছা তো আমার যখন থেকে আমি ফুল ফর্মে কাজ করছি আর্ট ডিরেকশনের উপরে, তখন থেকে ইচ্ছা যেটা ছবি করব। আচ্ছা। অনেক কিছু ভেবেছি গল্প নিয়ে, তো এখন ক্রমশ দেখছি ভাবতে ভাবতে বয়স হয়ে গেছে, তাও ইচ্ছাটা আছে এখনো। তো এখন আমার মেয়ে এই লাইনে রয়েছে, মানে ও শান্তিনিকেতনের ড্রামা অ্যান্ড থিয়েটার নিয়ে পাশ করেছে পড়াশোনা করে। এখন একটা স্ক্রিপ্টও রেডি আছে সিনেমা করার জন্য। ও প্রডিউসারও খুঁজছে, হয়তো পেয়েও যাবে। তখন ওর ছবিতে আমি হেল্প করবো, এরকম একটা ইচ্ছা আছে। আর ডিরেকশন তো করবোই। আর এই ছবি আঁকার আমার মেনলি যেটা জানার ইচ্ছা, এই যে মহাভারত নিয়ে যখন আপনি কথা বলেন বা বলেছেন, তার আগেও যখন আমরা অনেক বছর আগে যখন আমরা একটা ছবি ডকুমেন্টারির জন্য একসঙ্গে বসেছিলাম, তার কিছু আপনি ছবি দেখিয়েছিলেন, ওইটা ফ্রেমের পিছনে রাখা ছিল যে এই ছবিটা খুব পুরস্কার পেয়েছে। এই যে ধরুন মহাভারত বা এক একটা কনসেপ্টের উপর আপনার যেরকম ইউনিক কনসেপ্টের উপর একটা ছবি আঁকা, এইগুলো হঠাৎ করে কি মাথায় আসে না? এইগুলো নিয়ে একটা ভাবনা চিন্তা আগে থেকেই থাকে? না, কি হয়, এই পারিপার্শ্বিক ঘটনা, পারিপার্শ্বিক জিনিসপত্র দেখে, বিশেষ করে ঘটনা, মানে মহাভারতে যেমন খুব উল্লেখযোগ্য কাজ আপনার। মহাভারতে যেমন ঘটনাটা জানা, আচ্ছা, সেই মহাভারতকে নতুন করে দেখা, নতুন করে মহাভারতকে দেখা যে মহাভারত আজও আছে। আজও তো দুর্যোধন আছে, আজও তো যুধিষ্ঠির আছে, আজও ভীষ্ম আছে, আজও দ্রৌপদী আছে, আজও বৎসরণ হয়। হ্যাঁ, সে তো রিসেন্ট তার ঘটনা ঘটে গেল। যাই হোক, ওই প্রসঙ্গে যাব না। তা সুতরাং নতুন করে ভাবা, কিন্তু পারিপার্শ্বিক ঘটনাগুলো যেটা ঘটায়, যেমন ভাগার কাণ্ড, যেন ঘটলো, আমার ভাগার কাণ্ড নিয়ে অনেকগুলো ছবি আছে, লোকে প্রশংসা করেছে। এইগুলো ভাবনা জোগায় যে ভাগার কাণ্ড যেখানে শকুনের শেয়ালের জায়গা, সেখানে মানুষও গিয়ে ভাগ করছে, তা মানুষ আর শকুনের মধ্যে কারাকারি হচ্ছে, এই নিয়ে ছবি আছে আমার, প্রশংসাও পেয়েছে। সুতরাং এই সব ঘটনাগুলো মনের মধ্যে আসে, ভাবি, তখনই প্রত্যেক জিনিসে তো ভাষা আছে, কবিতার ভাষা আলাদা, ছবির ভাষা আলাদা, সিনেমার ভাষা আলাদা, তা সেটা ছবির ভাষায় প্রয়োগ করতে হয়, তাই না? এই আর কি, এই সব নিয়েই আসে। আমি কিন্তু যে লোকে হয়তো ভাবে যে কিছু করে না, ঘরে বসে থাকে, অলস মস্তিষ্কে বসে থাকি না, আমি কিন্তু সবসময় ভাবছি, হয় ছবি নিয়ে ভাবছি, না কিছু একটা কাজ নিয়ে, গল্প নিয়ে ভাবছি, না একটা কিছু কবিতা নিয়ে লেখার চেষ্টা করছি, ব্রেনটাকে সচল রাখার চেষ্টা করি সবসময়। এবারে আসবো যেটা, সেটা হচ্ছে আপনার গান নিয়ে। আপনার এই খোলা গলায় গান, আপনি তো বোধহয় আপনার যে নিজের গানগুলো আপনি মাঝে মাঝে করেন, সেগুলো বোধহয় কথা বা সুরও অনেক সময় আপনার। কথা সুর আমি সেটা অন্যের গান আমি গাইতাম, হেমন্ত মুখার্জির গান গাইতাম, এখন সেটা তো চর্চা নেই, এখন নিজের গান নেই, কথা সুরই আমি গাই। আজও স্বপ্ন দেখি সবাই মিলে, গর্ব শান্তির ইমারত, আজও ভাবনায় আসে সবাই মিলে, গর্ব সুখের খেলা ঘর, আজও ভাবনায় আসে সবাই মিলে, গর্ব সুখের খেলা ঘর, বিভেদ ভুলে বাজবো, থাকবে না কেউ পর, আজও স্বপ্ন দেখি সবাই মিলে, বাঁধবো শান্তির ইমারত।